গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্ব দুটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। পর্ব দুটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। পর্ব দুটি শোনা হয়ে গিয়ে থাকলে তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। জাগতিক নিয়মে ঢেউ উত্তাল হয়, আবার স্তিমিতও হয়, কিন্তু তথাগত গুপ্তের অ্যারেস্ট হবার পর পাবলিশার পাড়ায় এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল। তখন নানা লোকে নানান কথা। এরপর একদিন উনি জামিন পেলেন, তখন অনেক কথা। অনেককেই বলতে শোনা গিয়েছিল, বড় লোকেরা এইভাবেই টাকার জোরে সবকিছু ধামাচাপা দিয়ে থাকে। একদিন সে গুঞ্জনও থেমে গেল। তথাগতর মৃত্যুর পর কয়েকটি পরিবর্তন ঘটে গেল খুব দ্রুত। আগে দোকানের ম্যানেজার ছিলেন একজন প্রৌঢ় ভদ্রলোক, নাম প্রশান্ত বিষ্ণু। পাবলিকেশনের নারী নক্ষত্র সবই ছিল তার নখদর্পণে। তথাগতবাবুই সব ঠিক করতেন, কিভাবে পাবলিকেশন চলবে, কোন লেখকের বই ছাপা হবে, কোন লেখকের জন্য কত রয়্যালটি। কিন্তু তথাগতবাবুর শেষ নির্দেশটুকু দিয়ে প্রশান্তবাবুকে প্রায়ই যেতে হতো মুকুন্দপুরের বাড়িতে। তথাগতবাবুর নির্দেশ মতো সবই কাগজে নির্দ্বিধায় হয়ে যেত, আর নির্দ্বিধায় সই করে দিত দীপিতা দেবী। না করে উপায় ছিল না। এসব কথা নীল পরে জেনেছিল বিতানের কাছ থেকে। এছাড়াও ছিল দোকানে আরও দুজন কর্মচারী। একজন বসত কাউন্টারে, আর অন্যজন পেমেন্ট আদায় থেকে বিভিন্ন রিটেলের ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া সবই কাজ করত। এমনকি চা আনা, খাবার আনা সবই ছিল তার দায়িত্বে। নাম তপন। কিন্তু দেখা গেল যে বিতান মাঝে মধ্যে আসতো, সে পার্মানেন্টলি সিট দখল করল দোকানের ওভারঅল সুপারভিশনের জন্য। আর এলেন ব্রহ্মানন্দ সাধু প্রশান্তবাবুর বদলে। বিমল সরকার ক্যাশিয়ারই থেকে গেল। তপন আর বিমল ছাড়া পুরনো আর কেউই রইল না। অনেক দিন পরে ব্রহ্মানন্দের গুপ্ত ইচ্ছেটা ফলপ্রসূ হল। এখন তার একটাই উদ্দেশ্য, চিরহরিতকে আত্মস্থ করা। ব্রহ্মানন্দের নিশ্চিত ধারণা জন্মে গেছে যে চিরহরিত একদিন তারই হবে, কারণ বিতান তার মেয়ে আর দীপিতা পুরনো বান্ধবী। কাউন্টারে বসে ব্রহ্মানন্দ অনেক কিছু ভাবে। হঠাৎ দীপিতার কথা মনে হলে তার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। বাংলাদেশ থেকে আসার সময় দীপিতা বিধবা, তার তুতোদাদার বউ ছিল। সে তো মাত্র কয়েকদিনের। তারপর বাংলায় এসে ঠিক করলো যে তারা একটা ব্যবসা করবে, তারা একসঙ্গে ঘর বাঁধবে। কিন্তু রাঙামূল তথাগতের সঙ্গে পরিচয় হওয়ার পর তার পাখি হাত থেকে উড়ে চলে গিয়েছিল অন্য তারে। অনেক ঘাট পেরিয়ে আজ তার ইচ্ছে সফল হয়েছে। প্রথম জীবনে দীপিতার জন্য তার যে প্রেমটা ছিল, আজ তা অনেকটা হারিয়ে গেছে। আছে শুধু লোভ, আছে ব্যবসার একাধিপত্য। মাস ছয়েকের জন্য এসেছিল শিখা। আসার কোনো কথাই ছিল না, কিন্তু এসেছিল। আর তার পেছনে ছিল অনেক কারণ। শিখা তাকে বিয়ে করেছিল একটা কারণে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্য। কিন্তু তখনও নিজেও জানত না যে লোক দেখানো বিয়ে করেছে ব্রহ্মানন্দ। কারণ শিখাকে বিয়ে করবার আগেই দীপিতার গর্ভে বড় হচ্ছিল তার মেয়ে বিতান। কাউন্টারে বসে এত কি ভাবো বলো তো? চমকে মুখ ফেরান ব্রহ্মানন্দ। সামনেই বিতান। হোমা, তুই কখন এসেছিস? আমার সময় আমি এসেছি, কিন্তু তোমাদের সামনে দিয়েই তো আমি আমার চেম্বারে গেছি। তখনও যেমন মুখ গুজে কাগজে হিজিবিজি কাটছিলে, এখনো ঠিক তেমনি। কি ভাবোটা কি এত? বাপ হয়ে মেয়ের কাছে সব কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, ও শিওর। তাছাড়া চিরহরিতে পা দেবার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যে আমার কোনো সম্পর্কই আমি অস্বীকার করব, কারণ তুমি একজন চিরহরিতের মাইনে করা ম্যানেজার। তোমার কাজ কোম্পানির সেলস প্রমোশন দেখা, নিয়মিত বিজ্ঞাপন করা, বিজ্ঞাপনের নতুন নতুন কায়দা বের করা। শুধু কাগজ বা পত্রিকায় বিজ্ঞাপন দিলে হবে না, টিভি মিডিয়াকেও ধরাতে হবে। এখানে অনেক পাবলিশারাই টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। এছাড়াও পোস্টকার্ড বিজ্ঞাপন আছে, মেল বিজ্ঞাপন আছে, আরও অনেক কিছু ভাবতে হবে। আমি দেখছি তুমি চিরদিনই ভাবনার জগতে ডুবে থাকো। ভাবনা বিলাসিতা ছেড়ে এবার একটু কাজে মন দাও। গটগটিয়ে বিতান ওর কামরায় চলে গেল। ব্রহ্মানন্দ কিছু বলতে পারে না, যতই হোক নিজের মেয়ে। ব্রহ্মানন্দকে ট্যাকটেকিয়ে বেশ কিছু কথা শুনিয়ে ও ফিরে গেল ওর চেম্বারে। নিজের চেয়ারে বসতে বসতে প্রথমেই মোবাইল খুলে ধরল আর চোখে। এতক্ষণ কি করছিলে? ধান্দা। ধান্দা মানে? ধান্দা মানে বোঝো না? এতটা বোকামে তুমি নও নিশ্চয়ই। বুঝলাম, তো কিসের ধান্দা? বেকার ছেলেরা যে ধান্দা করে। তুমি কি সেই অর্থে বেকার? বেকারের 3-4 রকম অর্থ হয় না। একটাই অর্থ, সে বেকার, তার পকেট ফাঁকা। সবসময় তো বেকার মানে যে পকেট ফাঁকা হবে তা নয়। বেকার মানে যার এমন কোনো কাজ নেই যা দিয়ে তা রোজগার করা যায়।
আপাতত সেটাই তো আমার ক্ষেত্রে প্রযোজ্য। না আর্য, তোমার এই যুক্তিটা আমি মানতে পারলাম না। তুমি একজন উচ্চশিক্ষিত ছেলে হতে পারতে, দস্তুর মতো ডাক্তারি পড়েছো, ছেড়ে দিলে একটা বুনো হাঁসের পেছনে দৌড়তে গিয়ে। রাজনীতি তোমায় কি দেবে? জগতের সবচেয়ে নোংরা একটা প্রফেশন। এখনো সময় আছে আর্য, তুমি ফিরে আসতে পারো। তোমার বাবার অনেক টাকা, ইচ্ছে করলে তুমি আবার। তুমি হচ্ছে লগন চাঁদা মেয়ে, বুঝেছো? বরাত নিয়ে জন্মেছো, ছিলে ভ্যাগাবন বাবার মেয়ে, এসে উঠলে মামার আশ্রয়। হঠাৎ একদিন মামা গেল টেঁসে, মামির কাছে একটা ঘেঁয়ো ছেলে, না হোমে না যজ্ঞে, আর মামিমাও চিরজীবনের মতো পঙ্গু। অতএব চিরহরিত পাবলিকেশনের এখন তুমি মালকিন, আমি যদ্দূর জানি তোমার পিতৃদেব তোমার মাইনে করা গোলাম। আহ আর্য, তোমার মুখে কোনো রাগ ঠাক নেই? ঠিক আছে, তোমার সঙ্গে কবে দেখা হচ্ছে বলো। আপাতত মানে এই মুহূর্তে আমাকে তো আর তোমার প্রয়োজন নেই, তোমার কাজ তো আমি করে দিয়েছি। তোমার সঙ্গে কি আমার সম্পর্ক শুধু ওইটুকু কাজের? কোনো কাজেই ছোট না বিতান, তুমি যেটাকে ওইটুকু কাজ বলছো সেটা কিন্তু ওইটুকুই নয়। অ্যাটলিস্ট ওইটুকু জেনে রেখো, ওইটুকু কাজই তোমার একার পক্ষে করা সম্ভব হতো না। সে তো আমি জানি আর্য, আর এও জানি তুমি আছো আমার পাশে সর্বদা। বাংলা বা হিন্দি সিনেমায় নায়ক নায়িকারা অনর্গল এই ধরনের ডায়লগ বলে, যেগুলো প্রায়শই তাদের জীবনের প্রতিফলিত হয় না, বা তারা নিজেরাই বিশ্বাস করে না। এনিওয়ে, বলো কি জন্য ফোন করেছো? আমার খুব ভয় করছে। তোমার ভয়? হাসালে যে, তোমার অভিধানে ভয় বলে কোনো শব্দ থাকতে পারে না। তুমি বিশ্বাস করো আর্য, আমি সিরিয়াসলি খুব ভয় পাচ্ছি। ভয়ের কাঁটা তো সরে গেছে বিতান, তাহলে আর ভয় কিসের? তুমি যেটা অত সহজে বলতে পারছো আমি পারছি না। মামুর মৃত্যুটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। তাতে তোমার ঠেকাটা কোথায়? বলতে পারছো এ কথা? না পারার তো কিছু নেই। তোমার মামু একটা জব্বর কেসে ধরা পড়েছিলেন, কি করে জামিন পেলেন তাই আমার মাথায় ঢুকছে না। হয়তো কোনো মন্ত্রী ফন্ত্রী। আচ্ছা, ঠিক আছে, যখন জামিন পেলেন ঠিক তখনই তিনি খুন হলেন। অঙ্কটা তো খুব সোজা। সোজা? ইয়েস ম্যাডাম, তোমার মামুর কিছু শত্রু ছিল, মামু জেলে যেতে তারা বেঁচে গিয়েছিল, জামিন পেতে তাদের অস্বস্তি শুরু হয়েছিল, তাই কেউ একজন তাকে সরিয়ে দিয়েছে। এ তো সোজা হিসেব। বাহ, চমৎকার। হ্যাঁ, সত্যিই চমৎকার। আর ডাক্তারি পড়া ছেড়ে রাজনীতি ঘোলাচলে কেন নেমেছি জানো? ওই হঠাৎ হঠাৎ চমকটা প্রতি মুহূর্তে উপভোগ করব বলে। ওসব তুমি বুঝবে না। তা আমায় কি করতে হবে? কিন্তু ভয়টা যে পাশে পাশে চলছে। ওটা তোমার মনের ব্যাধি, উড়িয়ে দাও। একজন গোয়েন্দা আমাদের বাড়িতে আসছেন। তুমি তো তাকে ডেকেছিলে। তখন অত বুঝিনি, কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। সাপ থাকলে বেরোবেই, পাপ আর গরল তো চাপা থাকে না। বাবা, তুমি যে দার্শনিক হয়ে উঠলে। দর্শন তো জীবন থেকে উঠে আসে, তাই ভাবি রাজনীতিকদের মাঝে মাঝে দার্শনিক হতে হয়, পিঠ বাজানোর জন্য। আর্য, বাজে কথা ছাড়ো। আই এম রিয়েলি ইন নিড অফ ইউ। প্লিজ প্লিজ তুমি একটু এসো, তোমার সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। কিন্তু খুকি, তুমি যা ভাবছো আমার পা কি সে রাস্তায় যাবে? না, তুমি একটা নিরস আর্য। সামনের শনিবার আমার দোকান বন্ধ হবে 5টা নাগাদ। তুমি আমার দোকানে চলে এসো, একসঙ্গে বেরোবো। আমার পকেট ফাঁকা, 1000 নিয়ে এসো। ইউ নটি বয়। মুকুন্দপুরের বাড়িতে নীল যখন গিয়ে পৌঁছলো তখন প্রায় 3:30 বাজে। রোজই আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করছে যে উত্তর বাংলা ছড়িয়ে এখন প্রচণ্ড বৃষ্টি, দক্ষিণবঙ্গেও যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু সেই অপার্থিব এবং বহুমূল্যবান মুহূর্তটার এসে পৌঁছচ্ছে না। মাঝে একদিন কিছুটা বর্ষণ হলেও আবার জেগে সেই। ফলে দক্ষিণবঙ্গ, বিশেষ করে কলকাতার অবস্থা এখন খুবই শোচনীয়। তারই মধ্যে নীল আর দীপু গিয়ে হাজির হলো তথাগত দত্তগুপ্তের বাড়িতে। বাড়িটা কিছুদিন ধরেই নিঝুম। তথাগতবাবুর অ্যারেস্ট হওয়ার পর থেকেই মৌনভাবটা শুরু হয়ে গিয়েছিল, আর সেটা প্রকট হয়ে উঠল তথাগতবাবুর আকস্মিক মৃত্যুর পর। বেল বাজানোয় এসে দাঁড়ালো হরিমাধব। কোনো রকমের সামনের দাঁত কটা সামান্য দেখা দিয়েই মিলিয়ে গেল। ফিরে এলো এক ধরনের বিমর্ষতা। হরিমাধবই বলল, হ্যাঁ বাবুরা, আপনারা এসেছেন, যাক ভালোই হলো। বাড়িটায় বোধহয় শনির দশা লেগেছে। বড়বাবু জেলে যাওয়ার পর থেকে বাড়িটা একেবারে শ্মশান হয়েছিল, আর তিনি চলে যাওয়ার পর তো এখন বাড়িটা ভূতের বাড়ি হয়ে গেছে। ভেতরে যাওয়া যাবে? কি যে বলেন বাবুরা, আসুন ভেতরে আসুন। তোমার মালকিন মানে মিসেস দত্তগুপ্ত আছেন? যাবেন আবার কোথায় বাবুরা? যেদিন থেকে তেনার পার্টি গেছে সেদিন থেকে ওনার জীবনটাই গেছে। লোকাল থানা থেকে কেউ এসেছেন? রুটিন মেনে আগে আসতেন,
এখন আর রুটিন নাই। ওনাদের আশা দেখলে মনে হয় হাতে যখন কোনো কাজ থাকে না তখনই আসে। জিজ্ঞাসাবাদ করেন? ওই তো একদিন আসেন আর একজনকেই করেন। আচ্ছা হরিমাধব, এই বাড়ির পেছনের দিকে কারা থাকে? আগে শুনেছিলাম বড়বাবুর সম্পর্কে কেমন যেন ভাই হন উনি। ওরা কি ওই পোর্শনের মালিক? ধীর বাবু কে মালিক? বড়বাবু এ বাড়ি করার বছর দুয়েকের পরই রণজয় বাবুরা বড়বাবুর কাছে এসে ওঠেন। তারপর অনেক ক্যাচাল ফ্যাচাল হওয়ার পর বড়বাবু ওদের পিছন দিকটা ছেড়ে দিলেন। সেই থেকে ওরা ওখানেই বসবাস করছেন। বড়বাবু এমনি এমনি ছেড়ে দিলেন? তা তো বলতে পারবো না বাবু, তবে এমনি এমনি কি কেউ আর কাউকে কিছু ছাড়ে? নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপারগুলো কি বলো তো? আমরা চাকর বাকর মানুষ বাবু, এর বেশি জানবো কেমনে বলেন দেখি। আর কেউ জানেন ওদের সম্বন্ধে? বড় মা জানতে পারেন, কিংবা বড় দিদিমণি হয়তো। বড় দিদিমণি মানে বিতান? হ্যাঁ বাবু। যদি তোমার সঙ্গে ওই দিকের বাড়ির অংশে যাই, তোমার কি কোনো অসুবিধা আছে? কি যে বলেন বাবু, অসুবিধা কেন হবে? তাছাড়া আপনারা তো পুলিশ বাবু, কোনো অসুবিধাই তো আপনাদের কাছে কোনো বাধার বিষয় নয়। ঠিক আছে হরিমাধব, তোমাকে সঙ্গে নিয়ে যাব, তবে এখন নয়। তুমি তোমার বড় মাকে একবার ডেকে দাও। উনি কি ঘুমোচ্ছেন? না বাবু, বড় মা কোনো তিনি দুপুরে ঘুমান না। ওই সময় উনি বইটই পড়েন। বাড়িতে তো আর বইয়ের অভাব নেই। ঠিক আছে, তুমি একবার ডেকে দাও। আমরা ড্রয়িং রুমে আছি। তোমাদের দাদাবাবু কি করছেন? কে? আরে ওই বড়বাবুর ছেলে, মানে যে উঠতে চলতে পারে না। ও, আর বলবেন না স্যার। উনি যতদিন বেঁচে থাকবেন আমাদের বাড়ি একেবারে হাঁড়ির হাল হয়েছে। ডাক্তারবাবুকে বলতে শুনেছি এনারা চট করে মরেন না, কমসে কম 24-25 বছর তো বাঁচবেই বটে। সে তো ভালোই। আর ভালো, লোকে আয় আনা এলে ও মুতে টুতে সব এমন কাণ্ড কীর্তি করে কি আমাকেই পরিষ্কার করতে হয়। আচ্ছা আপনি বলুন, বামুন বাড়ির ছেলে, টাকার অভাবে কাজ করতে এসেছি, মেথরের কাজ করতে কি ভালো লাগে আপনি বলুন তো? স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন জানো? মানুষের সেবা করতে। এই যে তুমি একজন অক্ষম মানুষের সেবা করছো, তোমার কত পুণ্য হচ্ছে জানো? কে জানে। আচ্ছা আপনারা বসেন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হরিমাধব চলে গেলে নীল আর দীপু গিয়ে সোফায় বসল। মিনিট পাঁচেকের মধ্যেই দীপিতা এলেন হুইল চেয়ার নিয়ে। মুখে সামান্য বিরক্তির আভাস। ভুরু গুঞ্জনই সেটা বলে দেয়। দীপু আর নীল দুজনেই ব্যাপারটা তেমন জুৎসই বলে মনে হলো না, কিন্তু সেটাকে আমল না দিয়েই নীল বলল, সম্ভবত অসময়ে এবং কোনো খবর না দিয়ে এসে আপনাকে অসুবিধায় ফেললাম, তাই না? না না, এ কথা বলছেন কেন? আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছি ছি, তাহলে তো ভারী অন্যায়। কিন্তু হরিমাধব বলল আপনি দুপুরে ঘুমোন না। ঠিকই বলেছে, তবে সব দিন তো আর শরীর একরকম যায় না। ঠিক আছে, এসে ভালোই করেছেন। মনে মনে ভাবছিলাম আপনাকে একদিন ফোন করব, করাই হচ্ছিল না। আসলে উনি চলে যাওয়ার পর সব ওলট পালট হয়ে গেল তো, মাথার ওপর থেকে ছাদ সরে গেলে যা হয় আর কি। ভাবছেন কেন? বিতান তো আপনার মেয়েরই মতো, খুব চৌখস মেয়ে, ওই তো সামলে নেবে। হয়তো সামলে নিচ্ছে, কিন্তু ও তো মেয়ে। কদিন পর বিয়ে হয়ে যাবে, তখন কে এত সব দেখবে? তার উপর উনি তো সব কথা আমায় বলতেন না, কোথায় কি আছে না আছে ভালো করে জানিও না। এ তো দেখুন না, জাল নোট নিয়ে কত বড় একটা ব্যাপার ঘটে গেল, ঘুণাক্ষরেও আমি টের পাইনি। মিসেস দত্তগুপ্ত, আপনি তো জানেন আমি পুলিশের লোক নই। আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। অন্তত ব্যক্তিগত তদন্তের জন্যেও সত্যি কিছু আমার জানা দরকার। বেশ তো, আপনাকে যখন ওর মৃত্যু রহস্য ভেদ করার ভার আমি বা বিতান আপনার হাতে তুলে দিয়েছি, তখন আমার জানা কিছু কেন লুকোবো আপনার কাছে? কি জিজ্ঞাসা আছে করুন। না, অতগুলো টাকার ব্যাপার, মানে জাল নোটের ব্যাপার, আপনি একেবারেই কিছু জানতেন না? আগের দিনই তো বলেছি, ওর ঘরে আমি ঢুকতাম না, কোথায় কি আছে তাও জানি না। এখনও জানেন না? না। আপনার কি মনে হয় উনি নোট চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন? সেদিন বলেছিলাম আপনাকে আমি কিছু কথা বলতে চাই। এগুলো সত্য কি মিথ্যা তা আমি জানি না, তবে হ্যাঁ বলুন। আমরা স্বামী স্ত্রী হলেও বোধহয় আমরা কেউ কাউকে বিশ্বাস করতাম। কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। জানি তো, কথাটা সহজ নয়, কিন্তু খুবই সত্য কথা। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সব কাজের পেছনে একটা তো কারণ থাকবেই। কারণটা কি জানা যায়? জানাবো বলেই তো আপনাকে ডাকা। আমার সঙ্গে ওর যত দূরত্বই থেকে থাকুক না কেন, মানুষটার এভাবে মৃত্যু আমি চাইনি। আমি চাই আপনি ওর মৃত্যু রহস্য ভেদ করুন।
কেন উনি এই মৃত্যুটা বেছে নিলেন। বেছে নিলেন মানে? আপনি কি বলতে চাইছেন? উনি আত্মহত্যা করেছেন? এছাড়া আর কি বলতে পারি? খুন নয় তো? কি বলছেন আপনি? কে খুন করবে ওকে? কেনই বা করবে? সব থেকে শক্ত প্রশ্নটা করলেন, কে এবং কেন। আচ্ছা মিস্টার দত্তগুপ্ত, ওকে খুন করার মতো এই বাড়িতে কেউ থাকতে পারে? অবাস্তব কথা। বাড়িতে থাকার মধ্যে আমি আর বিতান, আর আছে একটা পঙ্গু ছেলে, মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত। আপনি কি জানেন ওর মৃত্যুটা ঠিক কীভাবে হয়েছে? না। পোস্টমর্টম রিপোর্ট বলছে মদের সঙ্গে খুব কড়া ডোজের পাগলের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। সে কি? হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনার ছেলেকে কি কোনো মানসিক রোগের ওষুধ খাওয়ানো হয়? সেটা তো আমি বলতে পারবো না। ওষুধ যা খাওয়াবার তা তো খাওয়ায় ওরা মানে কল্পনা। আপনার ছেলের ট্রিটমেন্ট কে করেন? ডক্টর শ্রীবাস্তব, আমাদের হাউস ফিজিশিয়ান। আপনি এবং বিতান ছাড়া এই বাড়িতে আর কেউ যাতায়াত করে না? সেভাবে কেউ তেমন আসেন না, তবে মাঝে মাঝে আমাদের পাবলিকেশনের ম্যানেজার প্রশান্তবাবু আসতেন। আর আর ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দবাবু উনি আসতেন নাকি? কিন্তু উনি তো বললেন। হ্যাঁ, মিস্টার দত্তগুপ্তর সঙ্গে ওর তেমন সদ্ভাব ছিল না, তবে আমার সঙ্গে ব্রহ্মানন্দর একটা সম্পর্ক ছিল। ও হচ্ছে আমার এক্স ঠাকুরপো। আমাদের আলাপ দীর্ঘদিনের। মাঝে মাঝে আমিই ওকে ডেকে পাঠাতাম, কিন্তু সে তো কালে ভদ্র এবং দিনের বেলা। বুঝলাম। এবার বলুন তো, আপনি যেটা বলতে চাইছেন অথচ বলা হচ্ছে না। তথাগত দত্তগুপ্ত অনেকবার আমাকে আর আমার ছেলেকে খুন করার চেষ্টা করেছিলেন। কিভাবে বুঝলেন? নেতারহাটের ঘটনার কথা উল্লেখ করে আপনাকে বলেছিলাম কেউ আমার পায়ে পা লাগিয়ে পেছন থেকে ঠেলে দিয়েছিল। কে সেটা আমি বুঝতে পারিনি। কথাটা সত্যি না। আমি চাইনি আইন তথাগতকে হ্যারাস করুক, কিন্তু আজ আর বলতে বাধা কোথায়। সেদিন আমার সঙ্গে তথাগতও ছিল। রাস্তা নির্জন, ডাইরেক্ট না দেখলেও আমি বুঝতে পেরেছিলাম ধাক্কাটা ওই দিয়েছিল। এরপর রাঁচির হাসপাতালেও আরও একবার অ্যাটেম্প্ট নিয়েছিল। আমার অক্সিজেন মাস্কটা খুলে দেবার চেষ্টা করেছিল। সেটা তো আপনার জানার কথা নয়। কল্পনাকে জিজ্ঞেস করুন, ও ট্রেন্ড নার্স। রাঁচির হাসপাতাল থেকে ওকে আমি নিয়ে আসি সর্বক্ষণের জন্য। সে কি হাসপাতালের চাকরি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে চলে এলো? চাকরিটা ওর পার্মানেন্ট ছিল না। তারপর আমার জ্ঞান ফেরার পরও যখন চুপি চুপি আমায় জানায় যে আমারই হাজব্যান্ড চেষ্টা করেছিল আমার অক্সিজেন মাস্ক খুলে দেবার, তখন ওকে আমি বিশ্বাস করেছিলাম একটাই কারণে, আমার স্বামীর জন্যই আমাকে হাসপাতালের বিছানায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেদিন থেকেই আমার স্বামীর প্রতি আমার অবিশ্বাস, যেটা শেষ দিন পর্যন্ত ছিল। এমনকি আমি ওর ঘরে পর্যন্ত ঢুকতাম না, মুখ দর্শনও। কিন্তু কেন? আপনাকে মারার চেষ্টা কেন? সম্পত্তি, এই যা কিছু দেখছেন সব আমার। কোনো কারণে আমার এবং আমার ছেলের মৃত্যু হলে সব কিছুই তো ওর। শুধুই সম্পত্তি? আর কোনো কারণ? এ জগতে দুটি জিনিসের ওপর পুরুষ মানুষের চিরকালের লোভ, অর্থ এবং নারী। চেনেন সেই নারীটিকে? এই বাড়ির লাগোয়া পিছন দিকে আরেকটি অংশ আছে। ওখানে রণজয় মিত্র তার পরিবার নিয়ে বাস করেন, একরকম জোর করে। আমি নিজের মুখে আর কিছু বলতে চাই না। খোঁজ নিলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। সাধারণত দীপু দীর্ঘক্ষণ চুপ করে থাকতে পারে না, কিন্তু দত্তগুপ্তদের বাড়িতে এসে কখনোই তেমন সরব হয়নি। হঠাৎ ও বলে উঠল, কিছু মনে করবেন না ম্যাডাম, এই বাড়ি বা সম্পত্তি সবই তো আপনার, তাহলে জোর করে একটা পরিবার থাকে কিভাবে? আমার স্বামী বাধ্য হয়েছিলেন ওই দিকটা ওদের লিখে দিতে। সম্পত্তি তো আপনার, আপনার স্বামী তা থেকে একটা অংশ অন্য আরেকজনকে লিখে দেবেন কিভাবে? সইটা আমিই করে দিয়েছিলাম বাধ্য হয়ে, নইলে আমার ছেলেকে হারাতে হতো চিরদিনের মতো। সে কি, নিজের ছেলে? তথাগত সুন্দর আর ভদ্র চেহারাটার নিচে বাস করত একটা কুৎসিত কামাতুর পুরুষ, যার কাছে নারী মানে ভোগের সামগ্রী। কাউকে মনে ধরলে তার জন্যে পুরনো সব কিছুই তছনছ করে দিতে ওর গায়ে লাগতো না। নীলাঞ্জনবাবু, আজ এই মুহূর্তে একটা ভীষণ সত্যি কথা বলছি। একটু আগে আপনাকে বলেছিলাম আমার স্বামী চলে গিয়ে সব ফাঁকা হয়ে গেছে। কথাটা আংশিক সত্য। বাড়িতে পোষা কুকুর বিড়াল মরে গেলেও
লোকের কষ্ট হয়, কিন্তু তথাগত চলে গিয়ে মনে হচ্ছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। সর্বক্ষণ তাড়া করে চলা একটা ভয় যেন বুক থেকে নেমে গেছে। আমার ছেলে হয়তো বেশি দিন বাঁচবে না, সেটাই তার নিয়তি, কিন্তু অপঘাত মৃত্যুর হাত থেকে তো বাঁচল, একটা অবলা প্রাণী মাত্র। কিন্তু অপঘাত তো অপঘাত, কোনো মা সেটা চায় বলুন? 1 প্লেট গরম সিঙাড়া আর লাড্ডু নিয়ে এসে হরিমাতো হাজির। টেবিলের উপর রাখতে রাখতে বলল, বাবুরা খেয়ে নিন, আসুন। আপনারা খাওয়া শুরু করুন, আমার আর কিছু বলার নেই। তবে তথাগতর জন্য অতটা কষ্ট আমার নেই, কিন্তু আপনি যেটা বলছেন, মানে কেউ তাকে খুন করেছেন, এটাও আমি মেনে নিতে পারছি না। যেমন ছেলের বেলাতেও আমার স্বামীকে ক্ষমা করিনি, আপনি ওর খুনিকে ধরুন। লোকটা ভালো ছিল না ঠিক, কিন্তু খুনটা আরও খারাপ জিনিস। আপনার সম্মান দক্ষিণা আমি দেব, কিন্তু আপনি আসল সত্যটা খুঁজে বার করুন, এটা আমার রিকোয়েস্ট। গল্পের পরবর্তী পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তৃতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকমই গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।